বলতে চাই, এখানে কাউকে অ্যাড্রেসও করতে চাই না আমরা। তারপরও আমাদের মধ্যে একজন স্বনামধন্য রাজনীতিবিদ উপস্থিত আছেন, তার সাথে আমার রাজনৈতিক বৈঠক একসাথে এই প্রথম জীবনে কথা হয়েছে অনেক টেলিফোনে আন্দোলন সংগ্রামের সময়, সেগুলো অনেক না বলা কাহিনী, সামনে ইতিহাসে লিপিবদ্ধ হবে অনেক সেরকম ঘটনা আছে। জনাব জুনায়েদ সাকি তিনি সঞ্চালনা করছেন এবং আমাদের গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, আমাদের সন্তানরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা বসে আছি সবাই 709 জনের পরিবারের কেউ না কেউ। সেই হিসাবটা কোন সংস্থার অধিকারের, ইন্টারন্যাশনালি সার্টিফাইড হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসাবে অধিকারের স্বীকৃতি আছে, তাদের হিসাবটা আমরা গ্রহণ করতে পারি। ইদানিং আমি প্রায় সব সাক্ষাৎকার এবং কথায় বিগত ফেসিবাদের চেহারা উন্মোচনের জন্য কিছু পরিসংখ্যান দিয়ে থাকি, যেগুলো কোনো না কোনোভাবে আমাদের স্বীকৃতিপ্রাপ্ত কোনো না কোনো অর্গানাইজেশনের হিউম্যান রাইটস বডির অ্যাকাউন্টস বা পরিসংখ্যান। সেই হিসাবে আমার কাছে একটি কাগজ আছে, সেই কাগজে আমি দেখছি 7,188 জন মানুষ হয় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার, ল এনফোর্সারদের টর্চারের শিকার, পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার, এইভাবে তাদের মৃত্যু হয়েছে। শুধুমাত্র 709 জনের যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, তাদের মধ্যে আমরা কিছু ব্যক্তিকে আমাদের মতো সৌভাগ্যবান মনে করতে পারি যারা ফিরে আসতে পেরেছেন। আমার অনেক সহকর্মীরা আমার মতো সৌভাগ্যবান হয়নি, নট ইয়েট ট্রাস্ট। সরি, আমার দুই একটা শব্দ আমি পরে বাংলা বলে দেবো, ট্রেস্ট বললে ইন্টারন্যাশনাল জিনিসটা যাবে, সেই জন্য বললাম। কিন্তু যারা সুমন, সাইফুল ইসলামের বাচ্চা, বাবাকে এখনো দেখেনি, এই মেয়েটিকে আমি ছবিতে দেখতাম প্রায়, যারা ঢাকায় বসে অনুষ্ঠান করছে, আমি বিদেশে বসে দেখতাম নির্বাসিত জীবন। চোখের পানি ধরে রাখতে পারতাম না যখন বাচ্চাগুলো বলতো আমি বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। যখন একটি মেয়ে শিশু বলতেন আমি অনেকগুলো চকলেট জমা করে রেখেছি যে আমার বাবাকে খুঁজে দেবে, তাকে দেব বলে। আমি তো একজন বাবা, আমার সন্তানরাও তো এরকম আকুতি নিয়ে 61 দিন অপেক্ষা করেছে। যখন আমি গুমের ঘরে ছিলাম, ইদানিং সেটা আয়নাগর নামে খ্যাত, আয়নাগর নাম দিয়েছেন এত্র নিউজ নামে একটি নিউজ সংস্থা খুব সম্ভবত, কিন্তু পৃথিবীব্যাপী এটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। ধরে নিলাম এটা আয়নাগর, আয়না ওখানে নেই। আমি ছিলাম একটি কবরের মতো জায়গায়, 5 ফিট বাই 10 ফিটের বেশি হবে না, বর্ণনা দিয়েছি আমি মিডিয়াতে, যেখানে একটি পানির ট্যাপ এবং পেশাব পায়খানার জন্য একটা ছিদ্র ছিল, একটা নালার মতো জায়গা করে, যেটার সংযোগ ছিল খুব সম্ভবত সেফটি ট্যাঙ্ক থেকে। ওখান থেকে অনেক পোকামাকড় বিচ্ছু আসতো। একটা ফ্লো, একটা পাতলা কম্বল এবং একটা পাতলা বালিশ, এই ছিল সম্ভব। উপরে হাইলাইট, একটা হাই পাওয়ার ভাল্ব, স্টিলের দরজা, নিচে খানা পিনা সরবরাহের জন্য সামান্য জায়গা, আর উপরে দরজার উপরে একটু জায়গা।
বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান থাকতো যাতে বাতাস ঢুকতে পারে। এই অবস্থা কেবল কবরের সাথে তুলনা করা যায়। সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রহর গুনতাম। কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি। আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন গুনে রাখতাম কয়দিন গেল। তারপরও আমি সৌভাগ্যবান যে আমি এখন জীবিত আছি। যেদিন আমাকে আরেকটি দেশের বর্ডার পার করে ফেলে আসা হলো, তখন ভাবলাম সত্যি কি বাংলাদেশ আর স্বাধীন আছে? আমরা কি সার্বভৌম জাতি? আমার কাছে আমার উত্তর ছিল, যেহেতু আমি নিজেই সেটার শিকার এবং সাক্ষী। আমি জানতাম বাংলাদেশ স্বাধীন নেই। বাংলাদেশের মানুষ তখনও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়নি অফিসিয়ালি। এই বছরে আপনারা বিভিন্নভাবে পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যেতেন পার্মানেন্টলি। তার আগ পর্যন্ত অঘোষিতভাবে আপনারা পরাধীন ছিলেন। এই দেশ পরিচালিত হতো অন্য দেশ থেকে, অন্য দেশের ইশারায়। শুধু লেন্দুক দর্জির মতো একজন বসেছিলেন এখানে ক্ষমতা আটকে, যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থাকতেই হবে। প্রয়োজন আসমান থেকে গুলি করে নিজের জনগণকে, নিজের দেশের জনগণকে গুলি করে মারবেন। যারা বাড়ির আঙ্গিনায়, ছাদে এবং ঘরের ভিতরে শিশু এবং নারীকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে, তারপরেও ওনাকে ক্ষমতায় থাকতেই হবে। বিশ্বাস করুন, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তার ফয়সালা আমরা জানতাম না তখনও। এই দেশকে, এই দেশের মানুষদেরকে, এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। সেই ফয়সালা আল্লাহ ছিল, আমরা জানতাম না। এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। সেটা কিসের বিনিময়ে? শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে, 22,000 মানুষের আহত পঙ্গু হওয়ার বিনিময়ে, শত শত দুই চোখের অন্ধত্ব নিয়ে আজকে যারা বেঁচে আছেন তাদের ত্যাগের বিনিময়ে। কিন্তু হয়েছে, পৃথিবীর কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিবাদী শাসক স্বাভাবিক প্রক্রিয়ায় কখনো ক্ষমতা থেকে যায়নি, যাবেও না। ইতিহাস তা বলে না। সে রোমানিয়ার সোসেস্কু হোক বা হাইতির পাপাডক হোক বা অন্যান্য দেশের, আমি উদাহরণ দিলাম না, আরো অনেক উদাহরণ আপনারা পাবেন। কেউ সুড়ঙ্গে পালিয়েছে, বাঁচতে পারেনি। কেউ বাংকারে পালিয়েছে, বাঁচতে পারেনি। সেই স্বৈরাচারদের পরিণতি খুব নির্মম হয়। তাদের নিষ্ক্রান্তি, তাদের পতন খুব নিষ্ঠুর হয়। প্রক্রিয়া এক এক রকম হয়, কিন্তু পরিণতি একই দেখেছি ইতিহাসে। তাদের পরিণতি এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখন আমরা এই মুক্ত, স্বাধীন, নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের, যেখানে গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে, ইলিগ্যাল ডিটেনশনের বিচার হবে। এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনা এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। সেই জন্য আমরা অপেক্ষা করছি এই বাংলাদেশে। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই,
তারা তো বটেই, যারা পেয়েছেন তারাও যে ক্রাইম কমিটেড হয়েছে সেই জন্য আপনারা সেখানে আইনের আশ্রয় নেবেন। এই দেশ থেকে সো-কল্ড আয়নাঘর নামে যে সমস্ত স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদের বাসনা, প্রতিশ্রুতি সবকিছু 5 তারিখে আমরা দিয়েছি যে এই মুহূর্ত থেকে কোন রকমের আয়নাঘর বাংলাদেশ অস্তিত্ব থাকতে পারবে না। 18 কোটি জনগণের কণ্ঠ একসাথে মিলে গিয়েছে। আপনারা দেখেছেন কিছু ভিকটিম আয়নাঘরের, তার 6ই আগস্ট মনে হয় বা 7ই আগস্ট মুক্ত হয়েছে, 5ই আগস্টই মুক্ত হয়েছে। বাংলাদেশের জনগণের কঠিন উচ্চারণ সেই আয়নাঘরের রক্ষকদের কাছে গিয়েছে। কিছু কিছু রক্ষক এখন অবশ্য শুধুমাত্র চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরা শুনেছি। একজন আয়নাঘরের হোতা, বাংলাদেশের সবচেয়ে নটোরিয়াস কিলার জেনারেল জিয়াউল হাসান, তাকে কেবল গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন ইন্টারোগেশন করা হয়নি। ডিবিতে নাম দেখানো, নাম মাত্র রিমান্ডে নিয়েছে শুনেছি। একটি শব্দ এখনো পর্যন্ত স্বীকারোক্তি আসেনি। আমি প্রকাশ্যে জনসভায় বলেছি, আমাদের কিসের ভয়? আমরা তো মুর্দা, আমরা কবর থেকে বেরিয়ে আসা মানুষ। আমরা মানুষের অধিকারের জন্য, বাংলাদেশ থেকে চিরতরে গুমের অপসংস্কৃতি বন্ধ করার জন্য আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। কোন শক্তি, কোন অপশক্তি আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। কারণ মুর্দাকে তো ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? আমরা আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখবই। আমি এই অনুষ্ঠান থেকে বলছি সরকারকে, সংশ্লিষ্ট সকলকে, যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। বাংলাদেশের গণতন্ত্র হয়েছে মানুষের। এই জিয়াউল হাসান, ডিবি হারুন, মনিরুল, আর কে কে ভাই, বেনজির, মনিরুল, বিপ্লব, মেহেদি, যত আছে, all the bloody criminals, killers, they must be brought to justice immediately. তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে দিয়ে স্বীকার করাতে হবে। সুতরাং আজকে 52 দিন না 55 দিন যাচ্ছে, কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন? জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন? আপনাদের কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা? এরাই তো ফেসিবাদের দূষণ। পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধহয় মিটিং করছে। আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎকার দিয়েছিলাম, বলেছি যদি 24 ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দূষণ, যারা ছাত্রলীগারদের ছাড়া আর কাউকে চাকরি দেয় নাই, তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করাবো। এরকম সমস্ত জায়গায় ফেসিবাদের দূষণরা বসে আছে, আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাবো না। তা আমি খুবই উচ্চ কণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে ইন্টারোগেট করুন, তাদেরকে বলতে হবে তারা তাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে, তাদের কবর কোথায় যদি থাকে। কারণ গুমের সময়ে আমি তাদেরকে বলতাম অন্তত আমার লাশটি আমার পরিবারকে দিও, তারা কোনো জবাব দিত না।
আজকে আমার সহকর্মী ইলিয়াস কোথায়? বেঁচে আছে না হত্যা করা হয়েছে তার সন্তানরা, তার পরিবার জানে না। একজন মানুষ, একজন ওয়ারিশ, তার পূর্বপুরুষের, তার পিতা কবর জিয়ারত করতে পারবে না, সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে জবাব দিতেই হবে। এগুলো অনেক তদন্ত বেরিয়েছে, কারা কারা তাদের সাথে জড়িত। তো সুতরাং আমি আমার আর দুই একটি অনুষ্ঠান থাকার কারণে আগেই বক্তব্য রাখার জন্য আমার সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলাম, ধন্যবাদ। আমি আজকে এই বিশেষ কিছু বলতে চাই না। আমাদের এই সংগ্রাম জারি থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গুমের ঘটনা হয়, একটিও এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ঘটনা হয়, অবৈধ আটক আদেশের ঘটনা হয়, আমরা তাদের পাশে থাকবো। এই প্রতিশ্রুতি দিয়ে আমি